colleagues and parents, those who are watching me, good morning. I hope you are all well by the grace of the Almighty. Dear learners, welcome to this class. This is your nursing ma'am. Hope you will share this video and you obviously comment if you have any question. Okay dear learners, before entering the topic, I would write 2 sentences. So please get ready with your pen and notebook. So I am writing, I read at class 10. And now I am writing, he goes in the market. Dear learners, here I have written 2 sentences, and this is I read at class 10 and he goes in the market. Do you think these sentences are correct? Obviously not, because the correct answer is I read in class 10 and he goes to the market. This is the correct form. I read in class 10 and he goes to the market. So here in and to is one kind of parts of speech. In and to is one kind of parts of speech. And this name is preposition. Okay? In and to, these are prepositions. So, dear learners, can you guess what will you learn today? Yes, I think you can guess. Today we will learn the uses of preposition. Today we will learn the uses of preposition. So our topic is the uses of preposition. The uses of preposition. Preposition. Yes. So dear learners, at first you should know what is preposition. We know that pre means before. We know that pre means before. That means its position is before noun and pronoun. Its position is before noun and pronoun. So we can say that preposition is one kind of parts of speech that connects or links other words of the sentences to noun and pronoun. So we easily can say that preposition means its position is before noun and pronoun. Okay. So today we will learn the uses of preposition. There are many kinds of preposition in our English language, but sometimes we confused uses of preposition. মাঝে মাঝে আমরা খুবই কনফিউজড হয়ে যাই প্রিপোজিশনের ব্যবহার নিয়ে। সো আজকে আমরা শিখব কিছু পরিচিত কিছু প্রিপোজিশনের ব্যবহার। যেমন আমরা বলতে পারি ইনের ব্যবহার এবং অ্যাটের ব্যবহার। ইন কোথায় কোথায় বসে? ইন এবং অ্যাট, these are prepositions. ইন সাধারণত কোথায় কোথায় বসে যদি আমরা ইনের ইউজগুলো দেখি, প্লিজ ডিয়ার লার্নার্স get ready with your notebook and pen and write to me. Okay, সাধারণত আমরা জানি যে ভিতরে বোঝাতে ইন বসে। ফর এক্সাম্পল, he has 20 টাকা in his pocket. He has 20 টাকা in his pocket. তার অর্থ দাঁড়ালো যে তার পকেটে মাত্র 20টা টাকা রয়েছে। সো এখানে ভিতরে বোঝাতে আমি ইন ব্যবহার করেছি। এরপর যদি বলি আমি মাসের নামের পূর্বে ইন বসে।
মাসের নামের পূর্বে ইন বসে, যেমন আই উইল কাম ইন অগাস্ট। এখানে অগাস্ট এটা একটা মাসের নাম এবং তার পূর্বে আমি কি বসিয়েছি? ইন বসিয়েছি। সো ভিতরে বোঝাতে ইন বসে, মাসের নামের পূর্বে ইন বসে, ঋতুর নামের পূর্বে ইন বসে। ঋতু, যেমন যদি বলি আই উইল গো টু খুলনা ইন সামার ভ্যাকেশন। সামার ভ্যাকেশন অর্থ হলো আমি গ্রীষ্মের ছুটিতে খুলনা যাব। সেখানে ঋতু, ঋতুর নামের পূর্বে এখানে বসেছে ইন। ভাষার নামের পূর্বে ইন বসে। এবার আমরা বলতে পারি কি ভাষার নামের পূর্বে ইন বসে, যেমন আই স্পিক ইন বেঙ্গলি। এটা একটা ভাষা এবং তার নামের পূর্বে কি বসেছে? ইন বসেছে। ভাষার নামের পূর্বে ইন বসে। দেশের নামের পূর্বে ইন বসে। কোনো কিছুতে অংশগ্রহণ করা বোঝাতে তার পূর্বে ইন বসে। যদি বলি যে অংশগ্রহণ বোঝাতে যদি আমি ইনের ব্যবহার দেই, ফর এক্সাম্পল অংশগ্রহণ বোঝাতে যদি আমরা ইনের ব্যবহার দেই, যেমন আই নেভার পার্টিসিপেট in any conference. অংশগ্রহণ বোঝাতে পার্টিসিপেট মিন্স অংশগ্রহণ, যে আমি কোনো কনফারেন্সে কখনো অ্যাটেন্ড করিনি। তাহলে কি বোঝালো? অংশগ্রহণ বোঝাতে ইন ব্যবহৃত হয়। এবার আমরা আরও যে আছি, কেউ যদি কোনো পেশায় রত এরকম বোঝা যায়, পেশায় রত এমন অবস্থা বোঝাতে ইন বসে, যেমন হি ইজ ইন আর্মি, মানে সে আর্মি পেশায় নিয়োজিত রয়েছে। তাহলে এখানে পেশা নামের পেশা বোঝাতে ইন বসেছে। সবচেয়ে মেজর যেটা হলো, আমরা জানি যে সময়ের ক্ষেত্রে ইন বসে, তবে এখানে আমরা এটাও জানি যে সময়ের ক্ষেত্রে ইন বসে এবং অ্যাটও বসে। অর্থাৎ ছোট সময়ের ক্ষেত্রে বসে অ্যাট এবং বড় সময়ের ক্ষেত্রে বসে ইন। আমি তোমাদের খুব সহজ করে বিষয়টা বোঝানোর চেষ্টা করতেছি। দেখো তোমরা, আমরা সময়গুলোকে আগে ভাগ করে নেই। ডন, DAWN, ডন মানে ভোর। তারপর কি আসে? মর্নিং। তারপর কি আসে? নুন। এরপর হলো আফটারনুন। নুন, আফটারনুন। এরপর আসে ডাস্ক, ইভিনিং, নাইট। এখানে আমরা সময়ের কথা উল্লেখ করেছি, ডন, মর্নিং, নুন, আফটারনুন, ডাস্ক, ইভিনিং অ্যান্ড নাইট। সো যে সময়টা এখানে ছোট বোঝাবে বা অল্প বোঝাবে তার পূর্বে বসবে অ্যাট, এবং যেটা ব্যাপক সময় বোঝাবে বা বেশি সময় বোঝাবে তার পূর্বে বসবে ইন, যেমন ডন এর পূর্বে বসবে অ্যাট, মর্নিং এখানে বসবে ইন, নুন অ্যাট, আফটারনুন ইন, ডাস্ক অ্যাট, ইভিনিং ইন, নাইট অ্যাট। লার্নার্স, আমরা আরেকটু যদি শিখি যে ইন, যদি আমরা ইন প্রিপোজিশনটা ইউজ করি তারপর অবশ্যই আমরা সেখানে দা আর্টিকেলসটা ইউজ করব। ইন প্রিপোজিশন ইউজ করলে সেখানে আমরা দা আর্টিকেলটা ইউজ করব। তো ছোট সময় বোঝাতে অ্যাট বসে এবং বড় সময় বোঝাতে ইন বসে। এখন আমরা সাথে সাথে অ্যাটের ব্যবহারটাও শিখে নেই। সাথে সাথে আমরা এখানে অ্যাটের ব্যবহারটাও শিখে নেই। অ্যাট বোঝায় সাধারণত
ছোট স্থানের ক্ষেত্রে অ্যাট বসে এবং বড় স্থানের ক্ষেত্রে ইন বসে। ফর এক্সাম্পল, আই লিভ ইন রূপসা, সরি, I live at রূপসা in খুলনা। I live at রূপসা in খুলনা, এখানে at এবং in এর ইউজ হয়েছে। তো at রূপসা, খুলনা হলো জেলা, রূপসা হলো উপজেলা। সো এটা বড় এবং তার পূর্বে ইন বসেছে, আর এটা ছোট, এজন্য তার পূর্বে at বসেছে। আমরা অ্যাটের আরও কিছু ব্যবহার শিখতে পারি, যেমন তাকানো বা দৃষ্টি ফেরানো, এমন যদি বুঝায় তার পূর্বে কিন্তু মানে লুক বোঝাতে অ্যাট বসে। যেমন লুক অর্থ হলো তাকানো। যদি বলি ডোন্ট লুক অ্যাট মি, ডোন্ট লুক অ্যাট মি লাইক দ্যাট, তার অর্থ হলো ওভাবে আমার দিকে তাকিয়ে থেকো না। সো লুকের পরে অ্যাট প্রিপোজিশনটা বসেছে, লুক অ্যাট, ডোন্ট লুক অ্যাট মি লাইক দ্যাট। নির্দিষ্ট সময় বোঝাতে অ্যাট বসে, নির্দিষ্ট সময় বোঝাতে অ্যাট বসে। যেমন যদি বলি সীমা came here at 4 p.m. সীমা came here at 4 p.m. সীমা এখানে এসেছিল 4টার সময়, এখানে আমি নির্দিষ্ট সময় করে বলেছি, এজন্য তার পূর্বে কি বসেছে, অ্যাট বসেছে। এরপর যদি বলি লক্ষ্য বা তাক করা, এমন যদি বুঝায়, তাক করা বা নিশানা এমন যদি বুঝায়, তার পূর্বে অবশ্যই অ্যাট বসবে। যেমন যদি বলি লক্ষ্য বোঝাতে যদি বলি বা তাক করা বা নিশানা বোঝাতে যদি বলি হি aimed at the tiger, হি aimed at the tiger, যার অর্থ দাঁড়ালো যে সে কি করলো, টাইগার বাঘের দিকে নিশানা করলো বা ওদিকে তাক করলো। তারপর যে আমরা জানি মন্দ বুঝাতে, মন্দ বা খারাপ অর্থে এই যেতে যদি কোনো কিছু বোঝায় সেখানে অ্যাট ব্যবহৃত হয়। যদি বলি মন্দ বা খারাপ বোঝাতে অ্যাট ব্যবহৃত হয়। হি মন্দ বা খারাপ বোঝাতে অ্যাট ব্যবহৃত হয়। যেমন হি ইজ ব্যাড অ্যাট চিজ, হি ইজ ব্যাড অ্যাট চিজ মানে সে দাবা খেলায় ভালো না, খারাপ বা সে পারে না। আবার যদি ভালো বুঝায় মানে যোগ্য বা দক্ষ অর্থে যদি বুঝায় সেখানেও আবার অ্যাট বসে। গুডের ক্ষেত্রে যদি যোগ্য বা দক্ষ বুঝায় সেখানেও অ্যাট বসে। যেমন হি ইজ গুড অ্যাট ড্রাইভিং, হি ইজ গুড অ্যাট ড্রাইভিং। তাহলে আমরা দেখলাম যে মন্দ বা খারাপ অর্থে আমরা অ্যাট ব্যবহার করেছি ব্যাডের পরে। তারপর কি করছি আমরা, গুড মানে যোগ্য বা দক্ষ অর্থে সেখানে আমরা অ্যাট ব্যবহার করেছি। লাফ, LAUGH, লাফ মিন্স কৌতুক করা, উপহাস করা, উপেক্ষা করা, হাসা, লাফ। তো এখানে আমরা অ্যাট ব্যবহার করব। ফর এক্সাম্পল, ডোন্ট লাফ at the poor man, don't laugh at the poor man। অর্থ কি, গরিবকে উপহাস করিও না, সেটাতে আমরা অ্যাট ব্যবহার করেছি। সো আমরা এখানে দেখলাম ইনের ব্যবহার, অ্যাটের ব্যবহার। এখন আমরা দেখব dear learners, if you have any questions, please ask me in the comment box. Okay.
এখন আমরা মেড একটা ভার্ব, আমরা জানি মেড একটা ভার্ব, এর সাথে সবাই কম বেশি অনেক পরিচিত। সো মেডের পরে অনেক প্রিপোজিশন ব্যবহৃত হয় এবং তার মিনিং অর্থ চেঞ্জ হয়ে যায়। সো আমরা এখন সেই মেড ভার্বের পরে যে প্রিপোজিশনগুলো ব্যবহৃত হয় সে সম্পর্কে কিছু শিখব। যেমন প্রথমে যদি বলি মেড বাই, মেডের পরে বাই বসে, মেডের পরে অফ বসে, মেডের পরে ফর বসে, মেডের পরে ফ্রম বসে, মেডের পরে উইথ বসে। তো মেড বাই, মেড বাই অর্থ কি বোঝায়? কে তৈরি করেছে, কে তৈরি করেছে। এটা যদি আমরা জানতে পারি তাহলে আমরা কি বসাবো সেখানে? মেড বাই। কে তৈরি করেছে সেটা যদি আমরা বুঝতে পারি সেখানে আমরা বসাবো মেড বাই। যেমন ইট ওয়াজ মেড বাই মি, এটা আমার দ্বারা তৈরি হয়েছে, মানে আমি এটা তৈরি করেছি। কে তৈরি করেছে সেটা জানা গিয়েছে, আমি করেছি। সো এখানে কি বসেছে? মেড বাই। এরপর যদি বলি মেড ইন, মেড ইন এর অর্থ হলো কোথা থেকে তৈরি হয়েছে। যদি আমরা কোথা থেকে তৈরি হয়েছে এমন অর্থ বোঝাতে চাই সেখানে আমরা অবশ্যই কি ইউজ করব? মেড ইন, ইন প্রিপোজিশনটা সেখানে ইউজ করব। ফর এক্সাম্পল মেড ইন, মেড ইনে আমি এক্সাম্পল দিতে পারি যে ইট ওয়াজ মেড, ইট ওয়াজ মেড ইন বাংলাদেশ, বাংলাদেশ, ইট ওয়াজ মেড ইন বাংলাদেশ। তারপরে কে তৈরি করেছে, মানে বাংলাদেশের দ্বারা এটা তৈরি হয়েছে, এজন্য আমরা কি লিখলাম? সরি, কোথা থেকে তৈরি হয়েছে? বাংলাদেশে তৈরি হয়েছে, এজন্য আমরা এখানে কি করলাম? মেড ইন দিলাম। এরপর আছে মেডের পরে ব্যবহার মেড অফ, মেড অফ এর অর্থ কি হলো? কি দিয়ে তৈরি করা হয়েছে সেটা যদি আমরা জানতে পারি তখন আমরা সেখানে ইউজ করব মেড অফ, মেড অফ কি দিয়ে তৈরি করা হয়েছে। যেমন যদি বলি আমার কাছে একটা চিরুনি রয়েছে, চিরুনি দ্যাট মিনস কম, তো এটা যদি কীভাবে তৈরি হয়েছে আমি জানি, কি দ্বারা তৈরি হয়েছে? প্লাস্টিক দ্বারা। সো আমরা যদি এর মূল উপাদানটা জানি যে কি দ্বারা তৈরি হয়েছে সেক্ষেত্রে আমরা সেখানে বসাতে পারি মেড অফ। সো আমরা এক্সাম্পল লিখতে পারি মেড অফ এর the comb is made of plastic, made of plastic, made of, made in, made by, মানে চিরুনিটি প্লাস্টিক দিয়ে তৈরি হয়েছে। এবার আমাদের আসে মেড ফ্রম, মেড ফ্রম কি? মেড ফ্রম হলো এটা কি দিয়ে তৈরি হয়েছে সেটার মূল উপাদান অনেকগুলো সংমিশ্রণে তৈরি হয়েছে, যে কোনো একটি মাত্র মূল উপাদান নয়, মূল উপাদান হয়তো বা 3টা 4টা, কিন্তু সবগুলো সংমিশ্রণ যদি তৈরি হয়ে থাকে তখন আমরা সেখানে মেড ফ্রম দিতে পারি। যেমন যদি বলি মেড ফ্রম, যদি আমি কাউকে আস্ক করি যে পেপার, পেপার কি দিয়ে তৈরি হয়েছে, কেউ বললো যে পেপার তো পেপার দ্যাট মিনস কাগজ, এটা কাগজ দিয়ে তৈরি হয়েছে, কেউ বলে এটা বাঁশ দিয়ে তৈরি হয়েছে, কেউ বলে এটা কাঠ দিয়ে তৈরি হয়েছে, কেউ বলে এটা নল খাগড়া দিয়ে তৈরি হয়েছে। সো এটা হলো আমি নির্দিষ্ট করে কোনো উপাদানের নাম বলতে পারছি না, সবগুলো সংমিশ্রণে তৈরি হয়েছে, সেক্ষেত্রে আমরা ফ্রম দিব। সবগুলো সংমিশ্রণের একটা নাম হলো উড, দ্য পেপার ইজ মেড ফ্রম উড, দ্য পেপার is made from wood, the paper is made from wood। এরপর আমরা দেখব made for, made for, made for I think this is a common word for you because everybody uses this word made for, they are made for each other, মানে তারা একে অন্যের জন্য তৈরি। সো মেড ফর এর অর্থ কি? কারোর জন্য কোনো কিছু তৈরি, এটা বোঝাতে আমরা মেড ফর ইউজ করে থাকি, কারোর জন্য কোনো কিছু তৈরি করা বোঝাতে। যেমন যদি বলি আমার বাসায় কোনো ফ্রেন্ড আসলো, তার জন্য আমি চা তৈরি করলাম, তাহলে আমি কি লিখবো? আই মেড টি ফর মাই ফ্রেন্ড, মানে ফ্রেন্ডের জন্য চা তৈরি করলাম। I made
T for my friend. আর সেটা তো রয়ে গেল উদাহরণটা, এক্সাম্পলটা, দে আর মেড ফর ইচ আদার। সো ডিয়ার লার্নার্স, আমি মেড ভার্বের অনেকগুলো প্রিপোজিশনের ইউজেস দেখালাম, ব্যবহার দেখালাম। সেখানে মেড ফর, মেড অফ, মেড ইন, মেড বাই ইত্যাদি। সো এখন আমরা আরেকটা ভার্বের প্রিপোজিশন, সেই ভার্বের সাথে যে প্রিপোজিশনগুলো ইউজ হয় এবং তাদের যে অর্থ চেঞ্জ হয়ে যায় সেটা আমি তোমাদেরকে শেখাবো। এবং সে ভার্বটা হলো ডাই। ডাই ভার্ব আমরা সবাই কম বেশি জানি, ডাই। সো ডাইয়ের সাথে অনেকগুলো প্রিপোজিশন ইউজ হয় এবং সেই প্রিপোজিশন ইউজ হওয়ার পরে সেগুলোর মিনিংটা সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে যায়। যেমন এখন আমি বলি ডাই অফ। ডাই অফ, ডাই বলতে তো কি মারা যাওয়া বোঝায়, ডাই অফ। সো কোথাও ডাই অফ ব্যবহৃত হয়, কোথাও ডাই বাই ব্যবহৃত হয়, কোথাও ডাই ফ্রম ব্যবহৃত হয়। ডাই অফ, ডাই অফ, ডাই বাই, ডাই ফ্রম, অনেকগুলো ওয়ার্ড। সো আমরা বলতে পারি ডাই অফ কোথায় বসে? রোগে, যদি রোগে কেউ মারা যায় সেক্ষেত্রে আমরা সেখানে বসাবো ডাই অফ। যেমন হি ডাইড অফ টাইফয়েড, রোগে মারা গেল মানে সে রোগে মারা গিয়েছিল। আবার ডাই অফের আরও ইউজ রয়েছে, যদি কেউ ক্ষুধায় মারা যায়, ক্ষুধায় না খেয়ে মারা যায়, বা কেউ তৃষ্ণায় মারা যায়, তখনও আমরা সেখানে ডাই অফ ইউজ করতে পারি। যদি তৃষ্ণায় মারা যায়, হি ডাইড অফ থার্স্ট। বুঝতে পেরেছো? যদি কেউ ক্ষুধায় মারা যায়, হি ডাইড অফ হাঙ্গার। অর্থ হলো ডাই অফ কোথায় বসবে? রোগে যদি কেউ মারা যায়, ক্ষুধায় না খেয়ে যদি কেউ মারা যায়, তৃষ্ণায় যদি কেউ মারা যায়, সেক্ষেত্রে আমরা ডাই অফ ইউজ করতে পারি। নেক্সটে আসলো ডাই বাই। ডাই বাই কীভাবে হলো মারা যায়? যদি কেউ অ্যাক্সিডেন্টে মারা যায় তখন আমরা ওখানে ডাই বাই, বাই প্রিপোজিশনটা ইউজ করব। অ্যাক্সিডেন্টে যদি কেউ মারা যায়, ফর এক্সাম্পল হি ডাইড বাই এ কার অ্যাক্সিডেন্ট। ডাই বাই, অ্যাক্সিডেন্টে মারা গেলে আমরা ডাই বাই, বাই প্রিপোজিশনটা ইউজ করব। হি ডাইড বাই এ কার অ্যাক্সিডেন্ট। সো তারপর আরও বলতে পারি যদি কেউ সহিংসতায় মারা যায়, কেউ যদি তরবারির আঘাতে মারা যায়, এসব ক্ষেত্রেও আমরা ডাই বাই ইউজ করতে পারি। ফর এক্সাম্পল হি ডাইড বাই পলিটিক্যাল ভায়োলেন্স। পলিটিক্যাল ভায়োলেন্স, সহিংসতা যদি কেউ মারা যায় এরকম। যদি তরবারির আঘাতে মারা যায়, হি ডাইড বাই দ্য সোর্ড। তরবারির আঘাতে যদি কেউ মারা যায়। এবার আসলো ডাই ফ্রম। ডাই ফ্রম, এখানে ফ্রম একটা প্রিপোজিশন। সো আমরা ডাই ফ্রমের ইউজ এখানে আমি তোমাদেরকে দেখাবো। ডাই ফ্রম হলো অস্বাভাবিক কারণে যদি কেউ মারা যায় বা অতিরিক্ত কোনো কিছু করার কারণে যদি কেউ মারা যায়, সেক্ষেত্রে আমরা ডাই ফ্রম ইউজ করব। অস্বাভাবিক কারণে যদি কেউ মারা যায় বা অতিরিক্ত খাওয়ার কারণে যদি কেউ মারা যায়, অতিরিক্ত হাসার কারণে যদি কেউ মারা যায়, এমন যদি বোঝায় সেখানে আমরা ডাই ফ্রম ইউজ করব। যেমন হি ডাইড ফ্রম ওভার ইটিং। ওভার ইটিং, হি ডাইড ফ্রম ওভার ইটিং। যদি মানে অতিরিক্ত হাসির কারণে মারা যায়, হি ডাইড ফ্রম লাফিং। সো আমরা অতিরিক্ত হাসির কারণে কেউ মারা যেতে পারে। বাট যদি আমি বলি হি ডাইড ফ্রম ক্রাইং, কাঁদতে কাঁদতে কেউ কখনো আসলে মারা যায় না। কাঁদতে কাঁদতে মারা যায় না, হয়তো তার হার্ট অ্যাটাক হয় বা হার্ট ফেলিয়ার হয়, সেজন্য মারা যায়। সো আমরা যদি হি ডাইড ফ্রম লাফিং, এটা কারেক্ট হবে। হি ডাইড ফ্রম ক্রাইং এটা কখনোই হবে না। ওকে, এরপর আমরা আসি
ডাই ফরের ব্যবহার। ডাই ফর হলো কোনো কিছুর জন্য, মানে দেশের জন্য যদি কেউ মারা যায়, মহৎ উদ্দেশ্যের জন্য যদি কেউ মারা যায়, তখন সেক্ষেত্রে আমরা কি ইউজ করব? ডাই ফর ইউজ করব। ডাই ফর কি বলেছে? ডাই ফরের ইউজ যদি কেউ দেশের জন্য মারা যায়, কোনো মহৎ উদ্দেশ্যের জন্য যদি মারা যায়, সেক্ষেত্রে আমরা কি লিখবো? ডাই ফর। যেমন he died for his country. He died for his country. Died for মানে দেশের জন্য সে মারা গিয়েছে। he died for his country। আবার যদি বলি যে মানে উদ্দেশ্যের জন্য কেউ যদি মারা যায় বা কি কারণে মারা গেল সেটা যদি জানা না থাকে, এমন যদি হয়, সেখানেও আমরা ডাই ফর ইউজ করতে পারি। কি কারণে মারা গেল আমি জানলাম না, যদি he died for an unknown reason। he died for an unknown reason মানে সে অজানা কোনো কারণে মারা গিয়েছে, এমন যদি বোঝায়, সেক্ষেত্রে আমরা ডাইড ফর ইউজ করতে পারি। ডাই ইন, এবার আসলে প্রিপোজিশন ইন। ডাই পরে যদি আমরা ইন বসাই, ডাই ইন হলো যুদ্ধক্ষেত্রে যদি কেউ মারা যায় বা দারিদ্রতার কারণে যদি কেউ মারা যায়, সেক্ষেত্রে আমরা কি লিখবো? ডাই ইন। যুদ্ধক্ষেত্রে যদি মারা যায়, তো হি হ্যাজ ডাইড ইন ব্যাটল। he has died in battle। সে যুদ্ধক্ষেত্রে মারা গেল। তো যুদ্ধক্ষেত্রে মারা গেলে কি লিখবো? ডাইড ইন। তাহলে ডাই ইন কোথায় বসে? যদি যুদ্ধক্ষেত্রে মারা যায় এবং দারিদ্রতার কারণে, তাহলে he has died in poverty। he has died in poverty। ডাই ইন কোথায় কোথায় বসে আমি আবারও বলি, যুদ্ধক্ষেত্রে যদি কেউ মারা যায়, দারিদ্রতার কারণে যদি কেউ মারা যায়, সেক্ষেত্রে আমরা ডাই ইন ইউজ করতে পারি। ডাই অন কোথায় ইউজ হয়? ডাই অনের ব্যবহার রয়েছে। তো ডাই অন হলো যদি কেউ ফাঁসির কাস্টে মারা যায়, মানে কাউকে ফাঁসি দিয়ে মারা হলো, এমন যদি বোঝায়, তাহলে আমরা সেখানে কি ইউজ করবো? ডাই ইন। যেমন ডাই ইন, it is হলো he has died in scaffold। আমি ইউজ আগে শিখেছি। ডাই অন, he has died on the scaffold। ফাঁসি কাস্টে, মানে ফাঁসি কাস্টে কেউ মারা গেলে ডাইড অন। তো ডাই অন কোথায় ইউজ হয় আমি বলি। এর আগে বলেছি ডাই ইন হলো যুদ্ধক্ষেত্রে এবং দারিদ্রতার কারণে, আর ডাই অন হলো ফাঁসির কাস্টে যদি কেউ মারা যায়, তখন সেক্ষেত্রে আমরা কি বসাতে পারি? ডাই অন। হি হ্যাজ ডাইড অন দ্য স্কাফোল্ড। সো ডিয়ার লার্নার্স, আমরা আজকে প্রিপোজিশনের অনেকগুলা ইউজার শিখলাম, ব্যবহার শিখলাম। তোদের হোম টাস্ক হলো, এই যে আমি মেড ভার্ব এবং ডাই ভার্ব দুটো দিয়ে যে আমি প্রিপোজিশনের বিভিন্ন প্রিপোজিশনের ব্যবহার দেখিয়েছি, এগুলো তোমরা সামনের দিন এগুলো হোমওয়ার্ক করে রাখবা এবং নেক্সট ক্লাসে আমাকে সেগুলো দেখাবা বা আমাকে কমেন্টে জানাবা। ওকে, সো হোম টাস্ক হলো ডাই অ্যান্ড মেড, এই ভার্ব দুটোর প্রিপোজিশনের ব্যবহার, Okay, so with this we have come to the end of the class today. So what will you do? You will see the session again and then stay safe, stay home and keep learning. For today, this is the last session of my class. Thank you everybody.